ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, করোনা ইফেক্ট। জেনারেলি হাই ভোল্টেজ লাইনে একটা ইফেক্ট দেখা যায় কখনো কখনো। গোটা তার জুড়ে একটা ফেন্ট লুমিনাস গ্লো, একটা আলোর রেখা গোটা তার জুড়ে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি একটা আওয়াজ হয়। কোনো কোনো ক্ষেত্রে আলোটা দেখা যায় না, শুধু আওয়াজই শোনা যায়। তোমরা যদি কোনো হাই ভোল্টেজ ধরো 220 কেভি বা 400 কেভি লাইনের নিচে দাঁড়াও, তাহলে তোমরা একটা আওয়াজ শুনতে পাবে, এটাকে হিসিং সাউন্ড বলে। তাহলে কোনো কোনো লাইনে দেখা যায় আলো, আবার কোথাও শুধুমাত্র আওয়াজ, কোথাও আবার দুটোই দেখা যায়। তার সঙ্গে ওজোন গ্যাস তৈরি হয়, অর্থাৎ বাতাসের অক্সিজেন অণুগুলো যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। এবং পাশাপাশি যদি কোনো নেবারিং কমিউনিকেশন লাইন যায়, ধরো কোনো টেলিফোন লাইন বা অন্য কোনো কমিউনিকেশন কেবল যদি যায়, সেখানে একটা ইন্টারফারেন্স লক্ষ্য করা যায়, অর্থাৎ সেখানে সিগন্যালটা একটু ডিস্টার্ব হয়। এই ঘটনাগুলো পাশাপাশি লাইনের একটা বিরাট পরিমাণ পাওয়ার লস হয় করোনার জন্য। এই টোটাল ঘটনাটাকে বলা হয় করোনা। তাহলে করোনা ইফেক্ট বলতে আমরা যদি এক লাইনে বলি যে করোনা ইফেক্টের মধ্যে কি কি জিনিস দেখা যায়, তাহলে আমরা একটা তালিকা তৈরি করতে পারি। প্রথম যেটা দেখা যায় বেশিরভাগ লাইনই তুমি দেখতে পাবে, সেটা হলো হিসিং সাউন্ড, অর্থাৎ যে কোনো হাই ভোল্টেজ লাইনের নিচে দাঁড়ালে তুমি একটা আওয়াজ শুনতে পাবে, হিসিং সাউন্ড। দু নম্বর, ফেন্ট লুমিনাস গ্লো। তিন নম্বর, প্রোডাকশন অফ ওজোন গ্যাস। চার নম্বর, রেডিও ইন্টারফারেন্স। এবং 5 নম্বর, পাওয়ার লস। এই সব জিনিসগুলো মিলে একসঙ্গে যে ইফেক্টটা তৈরি হয় তাকে বলা হয় করোনা ইফেক্ট। এবং এটা অবভিয়াসলি দেখা যায় হাই ভোল্টেজ লাইনে। লো ভোল্টেজ লাইনে তুমি এটা দেখতে পাবে, তার মানে লাইনের ভোল্টেজ মিনিমাম 100 কেভি না হলে এই এই করোনা লস সৃষ্টি হওয়া সম্ভব। তাহলে 100 কেভি লাইনের ওপরে হাই ভোল্টেজ লাইনে যেখানে এই ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, সেটা সবগুলো নাও দেখা যেতে পারে, এক বা একাধিক হয়তো দেখা গেল। কোথাও আওয়াজটা হলো, তুমি বাকিগুলো দেখতে পেলে না, অথবা কোথাও আওয়াজের সঙ্গে আলোটা দেখতে পেলে। এই সব মিলিয়ে মিশিয়ে যে ইফেক্টটা দাঁড়ালো, সেইটাকে আমরা বলি করোনা ইফেক্ট। এখন প্রশ্ন হলো যেটা, যে এই করোনা ইফেক্ট হয় কেন, মানে এর ফিজিক্সটা কি। তোমরা জানো যে নর্মালি আমাদের অ্যাটমসফিয়ারে, অর্থাৎ বাতাসে কিছু পরিমাণ আয়ন থাকে, অর্থাৎ এয়ার মলিকিউলগুলো নর্মাল কন্ডিশনে কিছুটা আয়োনাইজড অবস্থায় থাকে। এটার কারণ কি? এটার কারণ হলো যে মহাজাগতিক যেসব রশ্মি বা অতিবেগুনি রশ্মি যেগুলো বাতাসের মধ্যে প্রবেশ করে, তার কারণে বাতাসের কিছু অণু বা পরমাণু ভেঙে গিয়ে আয়ন তৈরি করে। অর্থাৎ আয়ন তৈরি হওয়া মানে সেখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে। অর্থাৎ একটা নিউট্রাল মলিকিউল থেকে বা নিউট্রাল অ্যাটম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেখানে যেটা পড়ে থাকে সেটা একটা চার্জ আয়ন তৈরি হয়, পজিটিভ আয়ন। তার মানে এয়ারের মধ্যে আয়োনাইজেশন হয়েছে মানেই হচ্ছে যে সেখানে কিছু ক্যাটায়নস আছে এবং কিছু ফ্রি ইলেকট্রনস আছে। এটা নর্মাল কন্ডিশনেই থাকে। এইবার যদি তুমি কোনো একটা হাই ভোল্টেজ লাইনের কাছাকাছি আসো, তাহলে সেখানে যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস তৈরি হয়, অর্থাৎ ওই তারটাকে ঘিরে যে একটা ফিল্ড তৈরি হয়, এই ফিল্ডের কারণে ফার্দার আয়োনাইজেশন হতো। এই জায়গাটা আমি একটু বলি। ধরো দুটো তার আছে, দুটো তারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমরা যদি ডিভি ডিএক্স করি,
এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বাড়বে কিভাবে? দুটো ভাবে বাড়তে পারে। একটা হচ্ছে তুমি এক্সটাকে যদি কমাও, অর্থাৎ দুটো তারের মধ্যে স্পেসিংটাকে যদি কমাও, এভাবে বাড়তে পারে। অথবা তুমি যদি স্পেসিংটাকে একই রেখে ভোল্টেজটাকে বাড়াও, অথবা দুটোই একসঙ্গে করো, যে ভোল্টেজও বাড়াচ্ছ আবার স্পেসিংও কমাচ্ছ, তাহলে কিন্তু পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বাড়বে। এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যত বাড়বে ততই তারের উপর ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা বেড়ে যাবে। এই ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বাড়ার ফলে একটা নির্দিষ্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যখন ক্রস করে যাবে, এই ভ্যালুটা মোটামুটি ভাবে 30 কেভি পার সেন্টিমিটার। এটাকে বলা হয় এয়ারের ব্রেকডাউন স্ট্রেংথ। অর্থাৎ 30 কেভি পার সেন্টিমিটার যখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু ক্রস করে যাবে, তখন এয়ারটা পুরোপুরি আয়োনাইজড হয়ে যাবে। এটাকে বলা হয় ইলেকট্রন অ্যাভালাঞ্চ। এই আয়োনাইজেশনটা হচ্ছে কিভাবে, এই জায়গাটা একটু বুঝলে তুমি বুঝতে পারবে যে নর্মালি বাতাসের মধ্যে কিছু আয়োনাইজড পার্টিকেল আছে, আমি বললাম। এবার যত স্ট্রেসটা বাড়ছে ততই এয়ারের মলিকিউলগুলোর মধ্যে মোবিলিটি বাড়ছে। স্ট্রেস মানে এক ধরনের চাপ, সেই চাপের প্রভাবে এয়ারের মলিকিউলগুলোর মধ্যে গতিশক্তি বাড়ে, এবং গতিশক্তি বাড়ার ফলে একজন আরেকজনের সঙ্গে কলিশন করে। এই কলিশন থেকে কিছু ইলেকট্রন খুলে বেরিয়ে যায় এবং নতুন করে আয়োনাইজেশন শুরু হয়। তার মানে অলরেডি কিছু আয়োনাইজড পার্টিকেল আছে, ইলেকট্রনস আছে। এখন যত পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তুমি বাড়াচ্ছ, তত তারগুলোর উপরে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বাড়ছে, এবং সেই স্ট্রেসের কারণে ওই আয়নসগুলো বা ওই ইলেকট্রনসগুলো আরো বেশি মোবাইল হচ্ছে, আরো বেশি গতিশক্তি পাচ্ছে, এবং তারা গতিশক্তি পেয়ে নিউট্রাল মলিকিউলগুলোকে অ্যাটাক করছে, কলিশন হচ্ছে। এই কলিশনের ফলে ওই নিউট্রাল মলিকিউলগুলো আর নিউট্রাল থাকতে পারছে না, সেখান থেকে ইলেকট্রন খুলে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার ফলে সেটাও আয়োনাইজড হয়ে যাচ্ছে। এইভাবে আয়োনাইজেশন রেটটা কিন্তু বাড়ছে। একটা সময় দেখা যাবে আয়োনাইজেশনটা যখন অনেক বেড়ে গেল, তখন পুরো এয়ার পাথটাই আয়োনাইজড হয়ে গেল। তাহলে আয়োনাইজেশন থিওরি এটাকে বলা, এই করোনার এটাকে বলা হয় আয়োনাইজেশন থিওরি। তার মানে এয়ারটা যখন পুরোপুরি আয়োনাইজড হয়ে যাচ্ছে, তখন ওই এয়ারটাকে আমি আর পুরোপুরি ইনসুলেটর বলতে পারছি, কারণ ওই যে ফ্রি ইলেকট্রনস গুলো রয়েছে ওর মধ্যে দিয়ে তখন কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। এই কারেন্টের মাধ্যমে যে পাওয়ারটা বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি ইলেকট্রিক ডিসচার্জ। তার মানে যখন এয়ারটা, একটা কন্ডাক্টরের চারপাশের এয়ার যখন আয়োনাইজড হয়ে যাবে, তখন ওই আয়োনাইজড মিডিয়ামের মধ্য দিয়ে কিছুটা পাওয়ার বেরিয়ে যাবে, সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিসচার্জ। এবং ইলেকট্রিক্যাল ডিসচার্জ মানে দ্যাট ইজ এ কাইন্ড অফ পাওয়ার লস। তার মানে কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট মিডিয়াম, এবং এই ইলেকট্রিক্যাল ডিসচার্জের কারণে যে পাওয়ার লসটা হচ্ছে, সেই পাওয়ার লসেরই একটা পার্ট সাউন্ডে কনভার্ট হচ্ছে, আরো যদি বেশি পাওয়ার লস হয় তাহলে একটা পার্ট লাইটে কনভার্ট হবে। এই ঘটনাটাকে আমরা বলি করোনা। তাহলে করোনার পেছনে যে মূল ফিজিক্স, সেটা কিন্তু এয়ারের আয়োনাইজেশন। তাহলে এই জায়গাটা আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রথমেই কি বললাম, যে মহাজাগতিক রশ্মি এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে নর্মাল যে এয়ার, সেখানে কিছু আয়োনাইজড পার্টিকেল থাকে এবং ফ্রি ইলেকট্রনস থাকে। এইবার যখন তুমি দুটো তারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছো, সেটা দুটো তারের মধ্যে হতে পারে, একটা তার এবং সাপোর্টের মধ্যে হতে পারে, একটা তার এবং গ্রাউন্ডের মধ্যে হতে পারে, যেখানেই পোটেনশিয়াল ডিফারেন্স আছে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি বাড়তে থাকে কোনোভাবে, বা হাই পোটেনশিয়াল ডিফারেন্স তুমি ক্রিয়েট করো, তাহলে দেখা যাবে যে সেখানে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এবং এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে তারগুলোর উপর ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস পাচ্ছে। এই স্ট্রেসটা কিন্তু শুধু তারের উপর বাড়বে না, তার সংলগ্ন যে বাতাস আছে তার উপরেও বাড়ছে, এবং তার ফলে কি হচ্ছে, ওই যে পার্টিকেল গুলো রয়েছে অলরেডি, আয়োনাইজড পার্টিকেল বলো বা ফ্রি ইলেকট্রনস বলো, তারা গতিশক্তি লাভ করছে, এবং গতিশক্তি লাভ করার ফলে তারা যে গতি শক্তিটা প্রাপ্ত হচ্ছে, সেই গতিশক্তিটা দিয়ে যখন তারা নিজেদের মধ্যে বা নিউট্রাল মলিকিউলগুলোর সঙ্গে আঘাত করছে, তখন সেই গতিশক্তির ফলে কিছু ইলেকট্রন ওই নিউট্রাল মলিকিউলগুলো থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে তারাও আয়োনাইজড হয়ে পড়ছে। তার মানে এইভাবে দেখা যাচ্ছে ক্রমশ আয়োনাইজেশনটা বাড়ছে। আয়োনাইজেশন বাড়তে বাড়তে একটা বিশেষ সময়ে গিয়ে দেখা যাবে পুরো পাথটা আয়োনাইজড হয়ে গেছে এবং ইলেকট্রনের অ্যাভালাঞ্চ হয়েছে। অ্যাভালাঞ্চ মানে হচ্ছে যে পুরো মানে এয়ারটা ব্রেকডাউন হয়ে গেছে। এই ব্রেকডাউনটা আস্তে আস্তে শুরু হয়, দুম করে শুরু হয় না, ধীরে 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 একটু একটু করে আয়োনাইজেশনটা যখন একটা মাত্রা ছাড়িয়ে যায়, তখনই এই ঘটনাটা ঘটে। তো প্রথম দিকে কি হয়, যখন অনেকটা পরিমাণ আয়োনাইজেশন হয়ে যায়, তখন ওই আয়োনাইজ মিডিয়ামের মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তার থেকে, এবং এটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল ডিসচার্জ। কিছুটা এনার্জি লস হয়। এই এনার্জি লসেরই একটা পার্ট সাউন্ডে কনভার্ট হয়, আর একটা পার্ট লাইটে কনভার্ট হয়।
যদি এনার্জি লসের পরিমাণটা অনেক বেশি হয় তখন লাইটটা দেখা যায়, প্রথম দিকে সাউন্ডটা শোনা যায়, এই ঘটনাটাকে আমরা বলি করোনা। এখন এই করোনা হচ্ছে, অথচ যদি তুমি আরো বেশি পরিমাণ ভোল্টেজ এদের মধ্যে বাড়াতে থাকো বা এদের স্পেসিংটাকে আরো কমাতে থাকো, অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যদি তুমি আরো বাড়াতে থাকো কোনোভাবে, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সময় এই করোনাতে আর থামলো না, তখন এই দুটো তারের মধ্যে ফ্ল্যাশিং শুরু হবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ফ্ল্যাশ ওভারটা আগে হয় না করোনা আগে হয়, তাহলে উত্তর হবে করোনা আগে হয়। করোনা নর্মালি তুমি দেখতে পাবে, তুমি যে কোনো হাই ভোল্টেজ লাইনের নিচে দাঁড়াও, সেখানে তুমি আওয়াজ শুনতে পাবে, আওয়াজ শুনতে পাবে মানে করোনা স্টার্ট করে গেছে। এবার সেখানে এনার্জি লসের পরিমাণটা লিমিটের মধ্যে আছে বলে তুমি লাইটটা দেখতে পাচ্ছ না, আর যদি আরো বেশি হয় তখন তুমি লাইটটা দেখতে পাবে। এই হলো মূল বিষয়। তাহলে করোনা ইফেক্ট কি এবং করোনা ইফেক্ট কেন হয় সেই বিষয়গুলো তোমরা জানতে পারলে। এখন এর একটা ডেফিনিশন তো জানা উচিত যে করোনা কাকে বলে। তাহলে এটা লেখো, ইট ইজ এ, যদি আসে যে ডিফাইন করোনা, তাহলে কি লিখবে তুমি? ইট ইজ এ সেলফ সাস্টেইন electric discharge in which field intensified ionization only over a portion of the distance between two electrodes। এখানে ইলেকট্রোডস বলতে ওই দুটো তার অথবা একটা তার এবং গ্রাউন্ড, যাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে সেই দুটোকে ইলেকট্রোড বলা হচ্ছে। তাহলে ইলেকট্রোডের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের একটা নির্দিষ্ট পোর্শনে, পুরো দূরত্বটা তুমি পাবে না, পুরো দূরত্বটাই যে আলোকিত রেখা দেখতে পাবে তা পাবে না, একদম তারের সংলগ্ন যে এরিয়াটা যেখানে ডিসচার্জের রেটটা অনেক হাই, সেই জায়গাটাতে আলোটা দেখতে পাবে। তাহলে যদি দুটো তার থাকে তাহলে দুটো তার বরাবর এরকম আলো রেখা তুমি দেখতে পাবে, মাঝের বাতাসটার মধ্যে কিন্তু কোনো আলো দেখতে পাবে না। তাহলে কি এখানে সংজ্ঞাটা ভালো করে লক্ষ্য করো যে দুটো ইলেকট্রোডের মাঝে যে দূরত্বটা আছে সেই দূরত্বের একটা নির্দিষ্ট পোর্শনে যে ইন্টেন্সিফায়ার আয়োনাইজেশন হয়েছে, সেই ফিল্ড আয়োনাইজেশন, সেই আয়োনাইজেশনের কারণে যে ইলেকট্রিক ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জটাকে আমরা বলি করোনা। এই ডিসচার্জেরই দুটো ফলাফল বলতে পারো, ওই শব্দ এবং আলো। তাহলে এটা হচ্ছে একটা করোনার ডেফিনিশন। যদি করোনা কাকে বলে লেখো, তাহলে এটা লিখবে। এর সঙ্গে তুমি জুড়ে দেবে যেটা, যে করোনার ফলে কি কি জিনিস দেখা যায়, ওই যে 5টা তোমাকে তালিকা করে দিলাম, সেই তালিকাটাও এর সঙ্গে জুড়ে দেবে, তাহলে কিন্তু একটা কমপ্লিট আনসার হবে। তাহলে পরীক্ষাতে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ করোনা, যদি হোয়াট ইজ করোনা বলে তাহলে এই ডেফিনিশনটা লিখবে, তার সঙ্গে ওই 5টা ঘটনা কি কি হয় সেটা জুড়ে দেবে। এরপরে যেটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফিজিক্স অফ করোনা। ফিজিক্সটা আমি তোমাকে বললাম, ওইটা নিজের ভাষাতে একটু লেখার চেষ্টা করবো, যে আয়োনাইজেশন থিওরিটাকেই মূল ফোকাস করবে। আয়োনাইজেশন থিওরির কারণে কিভাবে একটা সার্টেন পার্টিকুলার পোটেনশিয়াল ডিফারেন্ট, এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্রস করে গেলে আয়োনাইজেশন শুরু হয় ইলেকট্রন অ্যাভালাঞ্চের মাধ্যমে, সেই জায়গাটা তোমরা লিখবে। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন এখানে কিছু কিছু জিনিস একটু বলা দরকার, যে করোনা ইফেক্টটা গোটা তার জুড়ে দেখা যায় যে সব জায়গায় একই রকমের ইন্টেন্সিটি হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে একটু ব্রাইট, মানে যে আলোটা জ্বলছে সেই আলোটার ইন্টেন্সিটিটা সব জায়গায় সমান নয়, কোনো জায়গাতে একটু হালকা জ্বলছে, কোনো জায়গায় একটু বেশি ব্রাইট জ্বলছে। এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে তারের যে রাফনেস, সেই রাফনেসটা সব জায়গায় সমান নয়, কোথাও একটু বেশি রাফ, কোথাও একটু স্মুথ তার। স্মুথ তারের উপরে দেখবে আলোটাও স্মুথ, যে পোর্শনটা তারে স্মুথ অর্থাৎ উপরের সারফেসটা চকচকে, সেই জায়গায় দেখবে আলোটাও কিন্তু স্মুথ এবং অপেক্ষাকৃত ইন্টেন্সিটিটা কম। কিন্তু যেখানে তারটা রাফ হয়ে গেছে, সেই রাফ মানেই সেখানে রেজিস্ট্যান্স বেশি হয়, সেই রেজিস্ট্যান্স বেশি জায়গাটাতে পাওয়ার লস বেশি হচ্ছে, অটোমেটিক্যালি সেখানে আলোটাও তুমি একটু বেশি ব্রাইট দেখতে পাবে। তাহলে রাফনেস কিন্তু একটা ফ্যাক্টর। এই কারণে একটা ধরো সলিড কন্ডাক্টর আর একটা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর, এদের মধ্যে যদি তুমি তুলনা করো,
তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে স্ট্র্যান্ডেড কন্ডাক্টরে করোনা বেশি হয়, সলিড কন্ডাক্টরে করোনা কম হয়। কেননা সলিড কন্ডাক্টরের ওপরটা স্মুথ থাকে, আর স্ট্র্যান্ডেড কন্ডাক্টর মানে হচ্ছে অনেকগুলো সরু সরু তারকে তুমি পেঁচিয়ে একটা টুইস্টিং তার করেছো, এরকম নর্মালি থাকে আর কি। সেই তারগুলোতে তুমি দেখতে পাবে সারফেসটা কিন্তু খুব একটা স্মুথ নয়, যার ফলে ওটা কিন্তু তোমার করোনা ইফেক্টটা ওখানে বেশি হয় স্ট্র্যান্ডেড তারের ক্ষেত্রে। এবং যে পার্টিকুলার ভোল্টেজটা ক্রস করলে করোনা শুরু হয়, ধরো আওয়াজটা শুরু হলো, একদম একটা পার্টিকুলার ভোল্টেজ যেই তুমি পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আওয়াজ শুরু হয়ে গেল, এইটাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, বা সংক্ষেপে VC, নামটা মনে রাখবে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আমি পরে ডেফিনিশন গুলো তোমাদের লিখিয়ে দেবো, জাস্ট টার্মটা এখন মনে রাখো। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ কিছুই না, এটা হচ্ছে একটা পার্টিকুলার ভোল্টেজ, যে ভোল্টেজটা ক্রস করলে করোনা ইফেক্টটা স্টার্ট করে। করোনা ইফেক্ট স্টার্ট করে মানে কোনটা স্টার্ট করে, আলোটা না শব্দ? প্রথম স্টার্ট করবে শব্দ, তারপরে যদি আরো বেশি ভোল্টেজ তুমি বাড়াও বা আরো বেশি পরিমাণ পাওয়ার লস হয়, তখন তুমি আলোটা দেখতে পাবে। তাহলে যে পার্টিকুলার ভোল্টেজটা পেরোলে তুমি আলো দেখতে পাবে, সেইটাকে বলা হয় VV অথবা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। তাহলে দুটো ভোল্টেজের কথা আমি বললাম তোমার, একটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ আর একটা হলো ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। এই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজটা পেরোলে তুমি শব্দ শুনতে পাবে, আর ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ VV এইটা পেরোলে তুমি আলো দেখতে পাবে। অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে VVটা VC এর থেকে বেশি হবে। এই জায়গাগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এবং স্ট্র্যান্ডেড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এই VCটা তুলনা করি, স্ট্র্যান্ডেড STRANDED, স্ট্র্যান্ডেড কন্ডাক্টর বাই সলিড কন্ডাক্টর, এদের যদি আমি VC তুলনা করি, তাহলে দেখা যাবে স্ট্র্যান্ডেড কন্ডাক্টরের VCটা হচ্ছে সলিড কন্ডাক্টরের VC তুলনায় 88%। তার মানে কম, তুলনামূলকভাবে কম। তার মানে কম ভোল্টেজেই ওখানে করোনা স্টার্ট করে যায়। তার মানে বুঝতেই পারছো করোনা ইফেক্টটা তোমার স্ট্র্যান্ডেড তারের ক্ষেত্রে বেশি। তার মানে স্ট্র্যান্ডেড তারে যে ভোল্টেজে করোনা স্টার্ট করে আর সলিড তারে যে ভোল্টেজে করোনা স্টার্ট করে, এদের যদি রেশিও করো তুমি, তাহলে সেটা হবে 0.88। আর যদি ওই স্ট্র্যান্ডেড তারের মধ্যে আবার ধুলো বালি বা ময়লা জমে থাকে, তাহলে এই ভ্যালুটা আরো কমে যায়। এই ভ্যালুটা তখন কমে 0.85 হয়ে যায়। এই জায়গাটা তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে রাফনেস কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, আর কি ফ্যাক্টর? আর অবশ্যই একটা ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ। তুমি লাইনের ভোল্টেজ যত বেশি বাড়াবে, ততই কিন্তু করোনার চান্স বেড়ে যায়। অর্থাৎ 400 কেভি লাইনে তুমি যে করোনা দেখতে পাবে, 1200 কেভি লাইনে নিশ্চয়ই তার থেকে অনেক বেশি, অনেক ইন্টেন্সিফাইড করোনা তুমি দেখতে পাবে। সেক্ষেত্রে আমাদের করোনা যদি কমাতে হয়, তাহলে কি করতে হবে? ওই ইলেকট্রিক্যাল স্ট্রেসটাকে কমাতে হবে, এবং স্ট্রেসটা কমিয়ে যাতে চট করে আয়োনাইজেশনটা না হয়, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যাতে কম থাকে, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তুমি কমাতে গেলে কি করতে পারবে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে dV/dx। তাহলে ভিটা যখন তুমি বাড়িয়ে ফেলেছো, 400 থেকে 1200 করে ফেলেছো, তাহলে এক্সটাও তোমাকে বাড়াতে হবে, দিয়ে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে কমাতে হবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ব্রেকডাউন ভ্যালু হচ্ছে 30 kV/সেন্টিমিটার। তার মানে 30 kV/সেন্টিমিটার যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু ক্রস করে যায়, তাহলে এয়ার ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে সেই ভ্যালুটাতে যদি পৌঁছতে না পারে, তার থেকে অনেক কম ভ্যালুতে থাকে, তার জন্য কি করতে হবে? আমাকে দুটো তারের মধ্যে স্পেসিং অনেক বাড়াতে হবে। তার মানে এটা বুঝতে পারছো যে যত তুমি ইয়ে করছো, যত তুমি ভোল্টেজ লেভেলটাকে হাই করছো, ততই কিন্তু তোমাকে স্পেসিং বাড়িয়ে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে তোমাকে ম্যানেজের মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না, তখন ম্যাসিভ করোনা লস শুরু হবে। সেই জন্য করোনা লসের এই ব্যাপারগুলো তুমি বুঝতে পারলে যে ভোল্টেজ একটা ফ্যাক্টর, এবং ভোল্টেজ যত বাড়াবে, স্পেসিং বাড়িয়ে তোমাকে সেটাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো ভোল্ট, মানে এই যে আমরা লাইনের কথা বলছি, ট্রান্সমিশন লাইন মানেই তো সবসময় যে সেটা এসি লাইন হবে তা তো নয়। হাই ভোল্টেজ এসি লাইন হবে তার কোনো মানে, HV/DC লাইনও হতে পারে। এবং ডিসি লাইনের ক্ষেত্রে করোনা হয় কি হয় না, এটা একটা প্রশ্ন। নিশ্চয়ই হয়, যদিও করোনা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, যত ফ্রিকোয়েন্সি বাড়ে তত করোনা লসও বাড়ে। কিন্তু হাই ভোল্টেজ লাইনে, হাই ভোল্টেজ ডিসি লাইনে ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি 0। ডিসি লাইন মানে ফ্রিকোয়েন্সি 0, কিন্তু সেখানে করোনা লস হবে না এটা নয়। ফ্রিকোয়েন্সি বাড়লে করোনা লস বাড়ে, এটা ঠিক, কিন্তু ফ্রিকোয়েন্সি 0 হলে করোনা লসও 0 হবে, এটা কিন্তু ঠিক না। তার মানে হাই ভোল্টেজ লাইনেও করোনা লস হয়। এবং সেই লাইনের মানে সেই যে আলোটা দেখা যায়, সেই আলোটার মধ্যে একটু পার্থক্য দেখা যায়। কারণ তোমরা জানো ডিসি লাইনে দুটো তার থাকে, একটা পজিটিভ তার, একটা নেগেটিভ তার। এই পজিটিভ তারে যে ধরনের আলো দেখা যায়, নেগেটিভ তারে কিন্তু সেই রকম আলো দেখা যায় না, আলাদা আলাদা আলো দেখা যায়। কিরকম আলো? পজিটিভ তারে যে আলোটা দেখতে পাবে তুমি,
সেটা হচ্ছে একটা হালকা বেগুনি রঙের বা হালকা নীলাভ সাদা রঙের আলো, একটা নীল বা বেগুনি কালারের কাছাকাছি একটা আলো দেখতে পাবে, এবং সেটা পুরো তার জুড়ে একই রকম। আর নেগেটিভ তার যেটা, সেখানে তুমি দেখতে পাবে লাল লাল রঙের এরকম গোল গোল কাটা কাটা, মানে ডিসকন্টিনিউয়াস। এটা যেমন কন্টিনিউয়াস আলো, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, এবং সেটা লাল রঙের এরকম গোল গোল সার্কেল। এখন এইটা এইটা যদি তুমি প্রশ্ন করো যে কেন এরকম হলো, পজিটিভ তারে এরকম স্মুথ এবং কন্টিনিউয়াস আলো বেগনি কালারের, আর এখানে এরকম লাল রঙের গোল গোল স্পটি কালারের এরকম কেন, তখন এর উত্তর কিন্তু ইট ইজ স্টিল আন্ডার রিসার্চ। এটা কেন হচ্ছে এর কোনো সঠিক আনসার আমাদের জানা নেই। এবং তুমি যদি এসি লাইনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এসি লাইনেও তো আসলে দুটো হাফ সাইকেল আছে, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। তুমি যদি একটা স্ট্রোবোস্কোপ বলে একটা যন্ত্র পাবে, সেই যন্ত্রটা দিয়ে তুমি যদি একটা এসি লাইনকে খুব ফুটিয়ে দেখো, কাছ থেকে দেখো, তাহলে দেখতে পাবে সেখানে যে আলোটা তৈরি হয়, সেই আলোর মধ্যেও কিন্তু এই নেচারটা আছে। অর্থাৎ যে বেগনি কালারের আলোটা তুমি পুরো তার জুড়ে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে তার মাঝখানে মাঝখানে এরকম লাল লাল গোল গোল এরকম কিছু সার্কেল। তার মানে ওটা কখন তৈরি হয়েছে, ওটা নেগেটিভ হাফ সাইকেলে তৈরি হয়েছে, আর পজিটিভ হাফ সাইকেলে ওই কন্টিনিউয়াস আলোটা তৈরি হয়েছে। যেহেতু মানে এটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এই জন্য তুমি ওই আমাদের যে চোখের একটা দৃষ্টি বিভ্রম বলে এটাকে, সেইটার কারণে তুমি কিন্তু আলোটার এই চেঞ্জটা বুঝতে পারবে না, যে একবার এটা একবার ওটা। কারণ 1-10 সেকেন্ডের মধ্যে যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু তুমি তোমার চোখ ফলো করতে পারবে না, এটাকে পারসিস্টেন্স বলে। তো সেই কারণে তুমি সবসময় আলোটাকে জ্বলে থাকতে দেখবে বেগনি কালারে, কিন্তু খুঁটিয়ে তুমি স্ট্রোবোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাবে যে ওই কালারের মধ্যেও কিন্তু ওই লাল লাল গোল গোল কালারগুলো রয়েছে, সেটা ওই নেগেটিভ হাফ সাইকেলের জন্য এসেছে। তাহলে এই কালারটা কেন বেগুনি কালার হয়, কেন অন্য কোনো কালার হলো না, অথবা পজিটিভ তারের ক্ষেত্রে একরকম, নেগেটিভ তারের ক্ষেত্রে আর একরকম কালার কেন হলো, এই জায়গাগুলো কিন্তু মানে এখনো পর্যন্ত এর কোনো উত্তর নেই। মানে এখনো বিজ্ঞানীরা এই বিষয়গুলোকে ভাবছেন যে কেন এইরকম ঘটনা ঘটছে। যাই হোক, তাহলে আমরা সংক্ষেপে আজকে যেটা শিখলাম যে করোনা ইফেক্ট কি, করোনা ইফেক্টের মানে কেন হয়, করোনা ইফেক্টের বৈশিষ্ট্য কি কি, আরো প্রচুর জিনিস জানার আছে, যে জায়গাগুলোতে আমি আসবো। তাহলে আপাতত এই জায়গাটাই পড়ো, একদম প্রিলিমিনারি ইন্ট্রোডাকশনটা আমি আজকে তোমাদের দিলাম করোনা সম্পর্কে। এরপরে আমি তোমাদের করোনার কোন কোন ফ্যাক্টর করোনাতে ইনফ্লুয়েন্স করে, বা করোনা কিভাবে কমানো যায়, করোনার কোনো ভালো দিক আছে কিনা, নাকি সবই খারাপ দিক, এই ব্যাপারগুলোতে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার, মনে রাখবে। এখানে কোনো অঙ্ক নেই, নিউমেরিক্যাল প্রবলেমস কিছু নেই, যদিও কিছু ফর্মুলা আছে, ওই যে ভিসি ভিভি আমি যেগুলো বললাম ভোল্টেজ, তার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো আমি নেক্সট দিন আলোচনা করবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা তোমরা একটু দেখে আসবে। তাহলে আজকে এটুকুই থাক। থ্যাংক ইউ।